আমার টেন্সের আগের ক্লাসগুলো যারা করেছে তারা ফিডব্যাক দিয়েছে, ভীষণভাবে উপকৃত হয়েছে। তারা বলছে খুব ভালো লেগেছে, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া যে তারা বুঝতে পারছে। তো খুব ভালো, তোমরা যারা দেখছো এইভাবেই আমাকে ফিডব্যাক দিতে থাকো। আর যদি অসুবিধা হচ্ছে বুঝতে, সেই বিষয়গুলো আমাকে অবশ্যই জানাবে। তাহলে কি হবে, আমি আরেকটু চেষ্টা করব অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে যে তোমরা আরেকটু বুঝতে পারছো কি না। ঠিক আছে, এইবার আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এই বিষয়টা আমি একটুখানি পরে আসি, দুটো উদাহরণ নিয়ে নিই, তাহলে বুঝতে পারবে। আমি দুটো বাক্য নিলাম, একটা বাক্য হচ্ছে আমি ভাত খেয়েছি, দ্বিতীয়টা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। এর মানে কি আমরা অর্থটা বোঝার চেষ্টা করছি। আমি ভাত খেয়েছি, এটাতেও বুঝতে পারছি ভাত খাওয়া হয়ে গেছে, আর আমি ভাত খেয়েছিলাম এটাতেও বোঝা যাচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কখন খাওয়া হয়েছে। আমরা কখন এই ধরনের ক্রিয়াপদ ব্যবহার করি, আমরা কখন এই ধরনের ভার্ব ব্যবহার করি যে আমি খেয়েছি, আমি গিয়েছি, সে এসেছে, সে এঁকেছে, সে কেঁদেছে, সে হেসেছে, তুমি এসেছো, তুমি খেয়েছো, তুমি পৌঁছেছো, তুমি গিয়েছো। আর একইভাবে আমরা যখন নাকি বলবো যে তুমি এসেছিলে, তুমি খেয়েছিলে, আমি খেয়েছিলাম, আমি এসেছিলাম, আমি গিয়েছিলাম, দুটোতেই এই যে ক্রিয়াপদ দুটো রয়েছে, ভার্ব দুটো রয়েছে, দুটোতেই কিন্তু ক্রিয়াপদ সম্পন্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এখন যে টেন্সে ক্রিয়াপদ কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে গেছে, তাকে আমরা অতীতকাল বলি, তাই তো? যে টেন্সে ক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঘটে গেছে, এই রকম বোঝায়, তাকে আমরা অতীতকাল বলি। অতীতের চারটে ভাগ আছে, সেটা আলাদা কথা, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে অতীত বললেই আমরা বুঝি সেই ক্রিয়াপদের কাজটি কমপ্লিট, শেষ হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, ঘটে গেছে, হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে তো? কিন্তু বর্তমানকালেও অর্থাৎ প্রেজেন্ট টেন্সেও আমরা অতীতকালের একটা অংশ ব্যবহার করি। যে বাক্যটার টেন্সের ক্রিয়াপদ থেকে আমরা বুঝতে পারি এখানেও শেষ হয়ে গেছে, যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেগুলোকে তো আমরা বলি অতীতকাল, অর্থাৎ যেগুলো ঘটে গেছে। কিন্তু বর্তমানকালেও এইরকম একটা আভাস আমরা পাবো, বর্তমানকালেও এইরকম একটা ভাব আমরা পাবো, যে ক্রিয়াপদ দেখে আমরা বুঝবো যে কাজ হয়ে গেছে। তাহলে দুটোই হয়ে গেছে। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই, যখন নাকি আমরা বলি আমি ভাত খেয়েছিলাম, তার মানে হচ্ছে এই খাওয়াটা আমার অনেকক্ষণ আগে ঘটেছে, ঠিক কিনা? আবার কেউ যদি বলে আমি স্কুলে এসেছি, তার মানে কিন্তু স্কুলে সে এসেছে, অর্থাৎ আসা নামক কাজটি ঘটলেও তার ফল বর্তমান রয়েছে, মানে সে স্কুলে এখনো অবস্থান করছে, স্কুলে সে রয়ে গেছে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার ভাই কোথায় গেছে, তুমি বললে বাজারে গেছে, তার মানে এটা কি তুমি বলতে চাইছো না যে বাজারে গেছে, এখনো সে বাজার থেকে ফিরে আসেনি? তোমার ভাই কোথায় গেছে? আমার ভাই স্কুলে গিয়েছে। স্কুল থেকে কি সে ফিরে আসছে? যদি ফিরে আসতো তাহলে তুমি তাকে কি বলতে? তুমি তো এটাই বলতে যে আমার ভাই স্কুলে গিয়েছিল। তাহলে যে ঘটনাগুলো অনেকক্ষণ আগে ঘটে সেটা হচ্ছে অতীতকাল, একেবারে পাস্ট টেন্সের ক্যাটাগরিতেই আমরা ব্যবহার করব। সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। যখন নাকি আমরা পাস্টের ক্যাটাগরিটা ভালো করে ডিফাইন করব, আমরা আলোচনা করব, তখন বুঝে যাব। শুধু এটুকু বুঝে নাও, আরেকটা টেন্সের ক্যাটাগরি আছে যেখানে ক্রিয়াপদটা কিছুক্ষণ আগে ঘটে, বেশি দূর না, অল্পক্ষণ আগে ঘটেছে, কাছাকাছি ঘটেছে, সময়টা এসে গেছে, মানে অতীত থেকে বর্তমানের দিকে সময়টা এসে গেছে, কিন্তু বেশি দূর পৌঁছায়নি।
বুঝতে পারছো তো? তো সেই ঘটনাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুব স্পষ্টভাবে ভালোভাবে আমি আরেকবার বলছি, বুঝে নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলছে? ক্রিয়াপদের যে সমস্ত কাজ হয়ে গেছে, ক্রিয়াপদের যে সমস্ত ঘটনা ঘটে গেছে, যে ক্রিয়াপদের যে সমস্ত অ্যাকশন, কমপ্লিট অ্যাক্টিভিটি, কমপ্লিট, তাকে আমরা পাস্ট টেন্স বলি। কিন্তু প্রেজেন্ট টেন্সেও পাস্ট টেন্সের ভাব আমরা পাই। অতীতকালের একটা ভাবকে আমরা টেনে প্রেজেন্ট টেন্সে নিয়ে এসেছি, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে অভিহিত করি। এইবার কোন কাজটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো? যেই কাজটা বেশিক্ষণ হয়নি, এইরকম কথা আমরা বলে থাকি। অর্থাৎ কোন ঘটনা কখন ঘটেছে তার নিরিখে, সেই ঘটার সময়ের পরিপ্রেক্ষিতে, ঘটার সময়ের প্রকারভেদে অনুযায়ী আমাদের বলার ধরনটা, আমাদের লেখার ধরনটা বদলে যায়। কেউ যদি দেখা গেল 2 মাস আগে কলকাতা গিয়ে থাকে, তাহলে সে বলবে আমি কলকাতা গিয়েছিলাম। কেউ যদি দীঘায় বেড়াতে গিয়ে থাকে, বলবে আমি দীঘায় বেড়াতে গিয়েছিলাম, আমি দীঘায় গিয়েছি। এ কথা কিন্তু বলবেন। আমরা হয়তো কখনো কখনো চলিত বাংলায় বলি, কিন্তু ব্যাকরণগত দিক থেকে সঠিকভাবে যদি আমরা বলতে যাই, আমরা লিখতে যাই, তাহলে এরকমভাবেই বলতে হবে। ক্রিয়াপদের কাজ যখন যখন ঘটছে, সেই ঘটার সময় অনুযায়ী আমাদের বলার ধরনটা বদলাচ্ছে। অনেকক্ষণ আগে ঘটে থাকলে সেই রকম ক্রিয়াপদকে আমরা করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, করেছিল, খেয়েছিল, গিয়েছিল, এসেছিল, হেসেছিলে, গিয়েছিলে, নেচেছিলে, কেঁদেছিলে, তাকিয়েছিলে, ঘুরেছিলে, বেরিয়েছিলে, এগুলো সম্পূর্ণ অতীত, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। আবার প্রেজেন্ট পারফেক্টেরও বাংলা উচ্চারণ আমরা এরকমই করি। এইবার তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমি আরেকটু খুব সুন্দর করে বলে দিই যে কিছুক্ষণ আগে এই ক্রিয়াপদগুলো কী হবে? করেছি, খেয়েছি, গিয়েছি, করেছো, খেয়েছো, গিয়েছো, করেছে, খেয়েছে, গিয়েছে, এসেছে, হেসেছে, কেঁদেছে, হেসেছি, কেঁদেছি, নেচেছি, এঁকেছি, পড়েছি, এগুলো সবই হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে ছি যুক্ত করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা উচ্চারণটা হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ধারণা আমার মনে হয় আমি দিতে পেরেছি। আমি এবার উদাহরণগুলো, বোঝা গেছে? আরেকটা আমি যেটা আমি এখানে লিখেছি আরেকটা বলি। 2, সে স্কুলে গিয়েছে। সে স্কুলে গিয়ে ছিল। বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছিল। তাহলে সে স্কুলে গিয়েছে বললে কি বোঝা যাচ্ছে? স্কুলে যাওয়া হয়ে গেছে, এখনো ফেরেনি। তারপরে বৃষ্টি হয়েছে বললে কি বোঝা যাচ্ছে? কি দেখে বুঝছে বৃষ্টি হয়েছে? এটা দেখে বুঝছে যে গাছের পাতা ভেজা, এটা দেখে বুঝছে যে রাস্তা ভেজা, মাটি ভেজা, হয়তো কোথাও কোথাও জল জমে রয়েছে। রাইট? বোঝা গেল? কিন্তু বৃষ্টি হয়েছিল বললে আমরা এটাই বুঝতে পারি যে বৃষ্টিটা অনেকক্ষণ আগে ঘটেছিল। তাহলে আমি খুব স্পষ্টভাবে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ধারণা দিয়ে দিয়েছি। গঠনটা লিখবো, গঠন থেকে কিভাবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এবং ইংরেজি থেকে কিভাবে বাংলাতে ট্রান্সলেশন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব সহজ, প্রত্যেকে পারবে, খুব ভালোভাবে পারবে, এটা আমার বিশ্বাস। আর কোনোদিন ভুলবে না, শুধু মনোযোগ সহকারে দেখো। রাইট? সাবজেক্ট, প্রথমে গঠনটা বলি। গঠন, সব কিছুরই গঠন থাকে। তাহলে আমি করছিলাম কি? আমি করছিলাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি এটা করছি। এইবার গঠনটা কি? পারফেক্ট, আমি বলেছিলাম পারফেক্ট হলে ভার্বের থার্ড ফর্ম হয়।
12টা টেন্সের প্রত্যেকটা টেন্সের আগে সাবজেক্ট বসে, তাহলে 12টা টেন্সের প্রত্যেকটা টেন্সের আগে সাবজেক্ট বসলে এখানেও নিশ্চিত রূপেই সাবজেক্ট বসবে, বসে গেছে। তারপরে কি বসবে, তারপরে যেহেতু এটা পারফেক্ট টেন্স বলছে, তাহলে পারফেক্ট টেন্স হলে হ্যাভ অথবা হ্যাজ বসছে। এই যে প্রেজেন্ট বলে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটা বসলো। এরপরে পারফেক্ট টেন্স হলে ভার্বের থার্ড ফর্ম বসে, VERB, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্স হলে ভার্বের থার্ড ফর্ম বসবে, যে কোনো পারফেক্ট টেন্স হোক না কেন। এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা যদি পাস্ট পারফেক্ট হতো তাহলে ভার্বের থার্ড ফর্ম বসতো, ফিউচার পারফেক্ট হলে ভার্বের থার্ড ফর্ম বসতো। শিখে নিলে তাহলে আমরা গঠনের ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখবো, আমি যেই টেন্সের গঠন লিখি না কেন তার আগে সাবজেক্ট চোখ বুঝে বসে যাবে। তারপরে পারফেক্ট টেন্স হলে ভার্বের থার্ড ফর্ম বসবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, হোয়াট এভার। নেক্সট, এইবার প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটা বসবে প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হলে হ্যাভ আর হ্যাজের পাস্ট টেন্স হয় যেটা পাস্ট ফর্ম, সেটা হচ্ছে হ্যাড, এটা বসে যাবে। ফিউচার হলে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বসবে। পারফেক্ট টেন্স যখন করব ভার্বের থার্ড ফর্ম এবং তার আগে হ্যাভ হ্যাজ বসবে। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বসবে, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বসবে। আমার বিশ্বাস গঠনটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের মুখস্থ হয়ে গেছে তোমাদের। ওকে, এরপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে, না হলে বসবে না। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলা, সে ফুটবল খেলেছে। খেলাটা একটা কাজ, ভার্ব। তাহলে আমরা খেলা এটাকে কে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। আমাকে কেননা প্রথমে সাবজেক্টই খুঁজতে হবে। এই যে আমাকে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, একটা রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, এই রাস্তা ধরে ধরে আমি ট্রান্সলেশন করব। একটা বাক্য আমাকে দিয়েছে, এই বাক্যটা আমাকে অনুবাদ ট্রান্সলেশন করতে হবে। তাহলে প্রথমে আমি সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট আমি পেয়ে গেছি সে, তাহলে হি সাবজেক্ট হয়ে গেল। তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা বসে, হি এর সাথে সবসময় হ্যাজ বসে, রাইট। এইবার ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে খেলা, আমরা জানি খেলা ইংরেজি হচ্ছে প্লে, এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড। তাহলে হি হ্যাজ প্লেড, কি প্লেড, কি খেলেছে, উত্তর হচ্ছে ফুটবল। এইভাবে ট্রান্সলেশন করে। কঠিন না সহজ? নিশ্চয়ই সহজ। এভাবে ট্রান্সলেশন করে। 2 নম্বর করি, আমি ছবি এঁকেছি। তাহলে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট আমি পেয়ে গেলাম আমি। আমি ইংরেজি হচ্ছে আমরা প্রত্যেকেই জানি আই। এরপরে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটা বসবে, আইয়ের সঙ্গে হ্যাভ বসে, হ্যাভ বসে গেল। এরপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা আছে আমরা জানি, আমিও হবে না, ছবিও হবে না, আঁকাটা ভার্ব, তাই না? আঁকাটা একটা কাজ। তাহলে আঁকা ইংরেজি ড্র, এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রন, DRAWN, ড্রন। আই হ্যাভ ড্রন মানে আমি এঁকেছি, কি এঁকেছি? ছবি। ছবি ইংরেজি হচ্ছে পিকচার। এইভাবে করতে হয়। তারা একটি বাড়ি কিনেছে। তাহলে এখানে ক্রিয়াপদ কি? তারা, নাকি একটি, নাকি বাড়ি, নাকি কিনেছে? কেনা। তাহলে কেনা কি? অ্যাকশন মোডে যেতে হয়, রাইট? তাহলে তারা একটা বাড়ি কিনেছে। সাবজেক্টে যাব, সাবজেক্ট বের করব, কে কিনেছে? তারা।
তাহলে সাবজেক্ট, তারা ইংরেজি কি দে। এরপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা বসবে, তাহলে দে হচ্ছে প্লুরাল ফর্ম, সেই জন্য হ্যাভ বসলো। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে কেনা, আমরা আগে দেখেছি, তাহলে কেনা ইংরেজি বাই। এর থার্ড ফর্ম হচ্ছে বট, বি ও ইউ জি এইচ টি, বট। কি কিনেছে? একটি বাড়ি, একটি ইংরেজি এ, আর বাড়ি হচ্ছে কি হাউস, এইচ ও ইউ এসি, হাউস। তাহলে তারা একটা বাড়ি কিনেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা থেকে ইংরেজি কিভাবে অনুবাদ করতে হয় সেটা আমরা দেখালাম। উল্টোটা করি। মনে করো একটা এরকম সেন্টেন্স ইংরেজিতে পেয়েছো, এর বাংলা তোমাকে করতে হবে। কিভাবে করবে? প্রথমেই ভার্বে যেতে হবে, কারণ সেখান থেকেই তুমি টেন্সের স্পন্দনটা ধরতে পারবে, সেখান থেকেই তুমি টেন্সের আইডেন্টিফাই করতে পারবে। আর টেন্সের আইডেন্টিফাই করতে পারলেই তার বাংলা ক্রিয়াপদের রূপটা কেমন হবে সেটা তুমি বুঝে যাবে। তাহলে ইউ হ্যাভ গিভেন মি এ গিফট, আমি খুঁজে নেবো যে ভার্ব এখানে কোনটা। ইউ হ্যাভ গিভেন, প্রথমে আছে ইউ হ্যাভ। আচ্ছা, আমরা জানি আই হ্যাভ মানে আমার আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে। তাহলে ইউ হ্যাভ মানে তোমার আছে যদি এইভাবে ধরি, অর্থাৎ একদম আনকোরা, কিচ্ছু জানে না ইংরেজির, এইভাবেই শুরু করেছে সে ট্রান্সলেশন করা। সে তাহলে কিভাবে সে করবে সেই পথটা বলছি। তাহলে ইউ মানে তুমি, হ্যাভ মানে আছে, তাহলে তোমার আছে হলো। গিভেন, তুমি জানো গিভেন মানে হয়তো জানো না, কিন্তু গিভের সঙ্গে সম্পর্কিত। গিভ মানেটা তুমি জানো, গিভ মানে হচ্ছে দেওয়া, তাহলে তোমার আছে দেওয়া। প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো বাক্য হতে যাচ্ছে না, তোমার মনে হচ্ছে এটা মিলছে না। তুমি এই পর্যন্ত তো বললে, কিন্তু যেই এটাতে আসলে তখন তোমার মনে হলো যে না, তো এরকমটা হতে পারে না। কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা আছে, তুমি তার গঠনটা জানো যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট এখানে পেয়ে গেলাম, এটাকে হ্যাভ দেখলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে গিভ আছে, গিভেনটা কি করে হলো তুমি হয়তো জানো না, কিন্তু এটা অনুমানও করে নিতে পারো, এটা গেজও করে নিতে পারো যে এটা যদি হয়ে থাকে। তাহলে ইউ হ্যাভ গিভেন তুমি পেয়ে গেলে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন হয়ে গেল। তাহলে গিভ মানে দেওয়া, ইউ হ্যাভ গিভেন তুমি জানো যে খেয়েছে, গিয়েছে, এসেছে, এরকম হয়। তাহলে খেয়েছো, গিয়েছো তুমির সঙ্গে তাই হবে। আর এখানে গিভ মানে হচ্ছে দেওয়া, তাহলে ইউ হ্যাভ গিভেন মানে তুমি দিয়েছো, এরকম করে ফেলবে। বুঝা গেছে? তাহলে ইউ হ্যাভ গিভেন তুমি দিয়েছো মি, মি মানে হচ্ছে আমাকে, এ গিফট একটি উপহার। তাহলে এর বাংলাটা আমরা পেয়ে গেলাম। তাহলে ইউ হ্যাভ গিভেন, তুমি হ্যাভ গিভেন মানে দিয়েছো। কি দিয়েছো? দিয়েছো মি আছে, মি হচ্ছে আমাকে, তুমি দিয়েছো আমাকে, এইটুকুর মানে পেলাম। এখনো এইটুকুর বাকি আছে। এ ইংরেজি হচ্ছে, এখানে এ আছে, এর বাংলাটা করে নেবো। এ হচ্ছে একটি গিফট মানে হচ্ছে উপহার। কত সোজা ইংরেজি, কে বলে কঠিন? শুধু মেন্টাল ব্লকেজ থাকে ইংরেজি বিশাল কঠিন। আমি তো বানান পারি না, আমি তো উচ্চারণ পারি না, ফলে আমি কি করে ইংরেজি শিখবো? ইংরেজিতে কঠিন কঠিন সেন্টেন্স, এইরকম কঠিন কঠিন সিনোনিম, ফ্রেজাল ভার্ব, তারপরে ইডিয়মস, এত কঠিন আমি কি করে মুখস্থ রাখবো? জাস্ট প্রবলেমটা এখানে, ইংরেজিতে কিছু নেই, তোমার মধ্যে প্রবলেম আছে। ওটাকে শর্ট আউট করে দাও, ওটাকে দূরে করে দাও, ওটাকে রিমুভ করে দাও, তুমি পারবে। এত সহজ ইংরেজি, বোঝা গেছে তো? তাহলে ইউ হ্যাভ গিভেন মি এ গিফট, তুমি দিয়েছো আমাকে একটি উপহার। কিন্তু বাংলা আমরা তো এরকম ভাবে বলি, আমরা কি বলি? এবার সাজিয়ে বলি, তুমি আমাকে একটি উপহার দিয়েছো, রাইট? এইভাবে পেয়ে যাবে, খুব সহজ, দুটো তরফেই অনুবাদ করা। এইবার আমি বলে দিই ক্রিয়াপদ আমি বলবো, যেমন দেওয়া, দেওয়া ইংরেজি গিভ। এই দেওয়াটাকে আমরা বাংলাতে কিভাবে বলতে পারি? কতগুলো সাবজেক্টের সঙ্গে যুক্ত করে। সাবজেক্ট কি আছে? আই আছে, উই আছে। আই হচ্ছে আমি, উই হচ্ছে আমরা। তাহলে আমি দিই, বা আমি দিয়েছি, বা আমি দিচ্ছি, এরকম হতে পারে। আমি খাচ্ছি, আমি খেয়েছি, তাই তো? তাহলে ক্রিয়াপদগুলো কিরকম হয়? খাই, খাচ্ছি,
খেয়েছি, খাবো, খেতে থাকবো, খেয়েছিলাম, খাচ্ছিলাম। এর মনে করো খাওয়া একটা ক্রিয়াপদ বাংলাতে, কিন্তু খাওয়া এটা উচ্চারণ হয়ই না, খাওয়া এটা বাক্যেতে প্রয়োগই হয় না, খাওয়াটার একটা গঠন হয়। বোঝা গেছে? একটা ধরো মাটির টুকরো, কাদা মাটির টুকরো, তো সেটার যেমন কোনো ভ্যালু থাকে না, কিন্তু মাটিটাই সব। কখন সব? সেটাকে নাকি যে কোনো একটা আকৃতি প্রদান করা হয়। ঠিক আছে? তো আকৃতি প্রদান করলে তখন বুঝতে পারি এটা পুতুল হয়েছে, এটা একটা মূর্তি হয়েছে, এটা একটা ভাস্কর্য হয়েছে, বা অন্য কোনো ম্যাটেরিয়ালস, মানে একটা শেপ, একটা আকৃতি দিতে হয়। ঠিক তেমনি খাওয়া হচ্ছে একটা ভার্বের একদম প্রধান অংশ বা মূল অংশ, কিন্তু এটাকে বাক্যে ব্যবহার করলে একে শেপ দিতে হবে, শিল্পীর ছোঁয়া দিয়ে একে শেপ দিতে হবে। আমার ধারণা, আমার বিশ্বাস তোমরা সকলে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, গ্রহণ করতে পেরেছো। এইবার তারপরেও যদি কোনো অসুবিধা কিছু থেকে থাকে তাহলে নিশ্চিতরূপে আমাকে জানাবে। আমি ইংরেজিটা শেখাচ্ছি একেবারে সেই ক্যান্ডিডেটটার কথায় মাথায় রেখে, সেই শিক্ষার্থীটার কথা মাথায় রেখে যে ইংরেজিতে একেবারে কিছু জানে না, ইংরেজি সম্পর্কে তার একটা প্যানিক আছে, একটা আতঙ্ক আছে, একটা ফিয়ার আছে, আননেসেসারি ফিয়ার কিন্তু আছে। তো এইভাবে বোঝার চেষ্টা করো। যদি অসুবিধা হয় আরেকটু আমাকে ফিডব্যাক দেবে, আমি আরেকটু অন্য পদ্ধতি অবলম্বন করবার চেষ্টা করব, অন্য ট্রিক্স কি অ্যাপ্লাই করা আছে সেটা আমি ভাববো, ভেবে আবার দরকার হয় আমি টিউটোরিয়াল ক্লাসগুলো তোমাদেরকে আমি দেখাবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সবাই ইংরেজিতে খুব ভালো করতে পারবে।